আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার ছোঁয়া গল্পের 5 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতের শেষ প্রহর, চারিদিকে নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে আর তোরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। একটা শান্ত গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলে কিছুটা গোছা মুখে এসে পড়েছে, নিঃশ্বাসে ছন্দে দুলছে আলতো করে। রৌদ্র একবার তোরার দিকে তাকালো, মুখে নিষ্পাপ শান্তি, চোখে নিঃস্বপ্ন স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রের। নিচু গলায় নিজের সঙ্গে নিজে বলল, জানি না তোরা, যখন তুই জেগে যাবে তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে আমি তোর রিয়াকশনে যাই ধরি না, কারণ আমার তোকে লাগবে শুধু তোকেই। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তবু আমি তোকে ছাড়বো না। তোরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেটা রৌদ্র তোরাকে নিয়ে ঠিকই চলে গেল, আর এখন সময় খানবাড়ির দিকে ফিরে যাওয়ার। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সে আলো যেন খানবাড়ি উঠোনে পৌঁছাতেই চাইছে না। সকালে হালকা হাওয়া, পাখিদের ডাক, কুয়াশায় সব কিছু যেন অস্বস্তিকর নীরবতা ঢেকে গেছে। ঘরের ভিতরে এখনও ঘুমে সবাই, কেউ জানে না তাদের বাড়িতে কী ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এই শান্ত সকাল ভেঙে যাবে, শুরু হবে কান্না, চিৎকার আর হাহাকারের। এক ভিন্ন সকাল চলো এখন দেখি খানবাড়ির ভিতরে কী অবস্থা। খানবাড়ি উঠোনে তখন সকালবেলা রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁজ আর ভাজা পুরানো গন্ধে চারপাশে ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝাঁঝরে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলিকের বাতি। আঙিনায় ছোটো ছোটো বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ গ্লাসের দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিতার টানে মেঝেতে আছে। মেয়েরা চুলে ফুল গুচ্ছে, কানের দুল ঠিক করছে, আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমার শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজছে সেই পুরনো দিনের গান। বড়রা বসে বিয়ের কাজে তালিকা মিলাচ্ছে, কার মুখে চাপা উৎকণ্ঠা। ফটোগ্রাফার এসেছে তো, কেউ আবার হাসতে হাসতে বলেছে, এই যে বরপক্ষে ফোনটা ধরো কেউ। রওনা দিচ্ছে কিনা দেখি। পুরো খানবাড়ি যেন এক উৎসবের মঞ্চ, আলো, হাসি, শব্দ আর ব্যস্ততা মিশে আছে আনন্দের সুর। কিন্তু এই আনন্দের ভিতরে কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণত বয়ে আনবে। মহিলারা সবাই নিজের কাজে ডুবে আছে, রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা, সব কিছু যেন এক উন্মাদনা। কিন্তু এই ব্যস্ততার মাঝে রৌশন খানের মনে একটা অস্বস্তিকর ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারিদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তোরাকে দেখতে যাচ্ছে না। ভাবলো হয়তো এখনো ঘুমাচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে বলে সে, তোরা এখনো ঘুম থেকে উঠেনি নাকি? এই ভেবে রৌশনী খান তোরা রুমের দিকে যাচ্ছে, ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এলো। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা আপু রুমে নেই, কোথাও নেই। রুমে ওয়াশরুম, বারান্দায় সব জায়গায় দেখেছি, তোরা আপু নেই। আর রুমের দরজাও বাইরে থেকে লাগানো ছিল, ভিতরে থাকে না। রৌশনী খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তার মুখের ব্যঙ্গ ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভিতরে এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশে কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বিয়ের ঘরে কোলাহলের মধ্যে হঠাৎ করে যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো, জেনে কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথা বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বিয়ের ঘরে এত মানুষ, আর তোরা রুমে নেই, এটা যে অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব তিথি? তোরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতে আছে, আশেপাশে কারো রুমে গিয়েছে। আয়ানের কথা শেষ হওয়ার আগে পিছন দিক থেকে এক পরিচিত কিন্তু ভয়ে কাঁপা কণ্ঠ শোনা গেল আরিশার। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তোরা কোথাও নেই। আর আরিশার কণ্ঠ যেন ক্রমশ ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে কটা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রৌশনী খান নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল, আদ্র ভাইও কোথাও নেই। মুহূর্তেই খানবাড়ির বিয়ের সকালে সব শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, কান্নার আওয়াজ, গান, সব নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতরে এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনে একদম নিথর হয়ে গেলেন। ধপাস করে সোফায় বসে পড়লেন তিনি, মুখটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগে আশিক খানও মাথা দুই হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবী এক মুহূর্তে তার পায়ের নিচে নেমে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রুদ্রই যে তোরাকে নিয়ে গেছে। কিন্তু ঘরের বাতাসে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রুদ্র কেন তোরাকে নিয়ে গেল? রুদ্রের সাথে তোরা এমন কি সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারলো? মুহূর্তের মধ্যে গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খানবাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল।
প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তনুজা খান শাড়ি আঁচল চেপে ধরে কান্নায় আটকানোর চেষ্টা করছে। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবার শিহাবে কি জবাব দিবে। ঘরের পরিবার একেবারে ভারী, প্রত্যেকটা মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ। বাতাসে অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাজা ফুলের গন্ধে ভরা ঘরটা আজ যেন অন্যরকম লাগে শিহাবের কাছে। চারিদিকে রঙিন ফুলের মালা ঝলমল করছে। তার চোখে শুধু একটাই ছবি, তোরা আর তার বিয়ে, তার পছন্দের মানুষের সঙ্গে। আজ থেকে এই ঘরে থাকবে তোরা, তার পাশে, তার জীবন সঙ্গী হয়ে। ভাবতে শিহাবের ঠোঁটে মিষ্টি হাসি খেলে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল, যেন সে নিজেই নিজে কল্পনায় হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো, স্ক্রিন খুললো। তোরাকে এক হাসি মাখা ছবি সেটা গোপনে তুলেছিল একদিন। তোরা অজান্তেই তোরার মুখের দিকে তাকিয়ে শিহাবের মুখ ভিজে উঠল ভালোবাসা। তার মৃদু কণ্ঠে বলল, আর মাত্র কয়েক ঘন্টা তোরা, তারপর তুমি আমার হয়ে যাবে। আমরা একসাথে হব চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাবো তোরা। বিশ্বাস করো, তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো, আমি তোমাকে বাকিটুকু আর বলতে পারলো না শিহাব। হঠাৎ কানের পাশে এমন এক খবর এসেছে, আঘাত করলো যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তে সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভিতর কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধূপ করে মুচড়ে উঠলো এক কষ্টে। হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তোরা হাসি মাখা মুখটা স্ক্রিনে থেমে রইল, কিন্তু শিহাবের চোখে এখনো ঝাপসা হয়ে গেছে সব। নতুন শহর, নতুন দেশ, সব কিছু যেন অপরিচিত লাগছে। মনে হচ্ছে যেন দেশের সাথে সময়, বাতাস, এমনকি সকালটা রঙও বদলে গেছে। রুমের জানলা খোলা, পর্দাগুলো এলোমেলোভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে। মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তোরার মুখে পড়ছে। তোরা ঘুমের মধ্যে চোখ পিল করে খুলে গেল। কোনো দিক না তাকে ক্লান্ত গলা গর্জে তুলো ডাকতে লাগলো, এখনো ডাক দাওনি কেন? ও আচ্ছা, বুঝছি, আজকে আমার বিয়ের কারণ ডাক দা। বাকিটুকু আর বলা হলো না। তোরা চোখে আচমকা স্থির হয়ে গেল চারপাশে। এক বিশাল রুম, দেয়ালে ঝুলানো দামি দামি ছবি, কাচের টেবিল, বিদেশি ফুলের সাজ, নরম কার্পেটে গায়ে পড়া আলো, সব কিছু যেন স্বপ্নের মতো। তোরা হতভঙ্গি হয়ে চারপাশে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, আমি কি এখানে ঘুমাচ্ছি? সে তাড়াতাড়ি নিজের হাতে চিমটি কাটলো, ব্যথা পেল, তবু জায়গাটা একই। বুক ধরপড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজের কণ্ঠে অবিশ্বাস্য মিশে গেল, আল্লাহ, আমি কোথায়? এটা তো আমাদের বাড়ি না, আমি এখানে কিভাবে এলাম? রুমের নিস্তব্ধতা তোরার কণ্ঠটা মিশিয়ে গেল। জানলা দিয়ে টোকা হালকা বাতাসে পর্দা আবার উঠল, যেন অচেনা জায়গায় নীরবে হাসছে তার বিভ্রান্তির দিকে। তোরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারিদিকে তাকাতে লাগলো। দেয়ালের রং, জানলার নকশা, মেঝেতে পুরো কার্পেট, সবই যেন অপরিচিত। বুকের ভিতর কেমন যেন কাঁপুনি ধরেছে। তোরা থমকে দাঁড়ালো, তারপর এক পা দু পা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে হালকা বাতাসে ঢেউ এসে মুখে লাগলো। তোরা পা ফেললো। করিডোরের চারিদিকে নিস্তব্ধতা, শুধু দেয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম। এক পাশে আধুনিক লাইট আর নরম মেঝেতে পৌর চিহ্নের শব্দ যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে সব কিছু দেখছে তোরা, কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই কোথাও। তোরার মনে ভয় ধীরে ধীরে গেড়ে বসেছে, ঠোঁট শুকিয়ে এসেছে, গলা শুকনো। মনে নিজেই প্রশ্ন করছে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম, তাহলে এই জায়গায় কে নিয়ে এলো আমাকে? তোরা চারিদিকে দেখতে দেখতে হঠাৎ করে সঙ্গে হালকা ধাক্কা খায়। বুকের ভেতরটা ধক করে ওঠে, চমকে ওঠে। ঘুরে তাকাতেই দেখে রুদ্র। তোরা চোখে যেন এক মুহূর্তে স্থির হয়ে ছা নেমে আসে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে, ভাইয়া, এই জায়গাটা কোথায়? এটা তো আমাদের বাড়ি না ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলুন, আমার এখানে ভালো লাগছে না। রৌদ্রের ঠোঁটে ধীরে ধীরে দুষ্টুমি মিশানো একটুখানি হাসি ফুটে উঠল। এক ধাপ এগিয়ে এসে সে একদম তোরার সামনে দাঁড়ালো। হালকা বাতাসে উঠতে থাকা তোরার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল। রৌদ্র নরম হাতে সেই এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নিচু সুরে বলল, রিল্যাক্স বেবি, এত তারা কিসের? আগে বিয়েটা হোক, তারপর না হয়ে যাব। তোরা এক মুহূর্ত থমকে গেল রৌদ্রের কথা শুনে। মুখে বিস্ময়ের ছাপ, চোখে অবিশ্বাস্য। পরক্ষণে নিজের অস্বস্তিত্বটাকে ঢাকতে হালকা হেসে বলল, মজা করছেন তাই না? প্লিজ ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলেন, আমি বাড়ি যাব। রুদ্র তোরার কথায় এক মুহূর্ত থেমে গেল। তার চোখে হঠাৎ যেন একরকম দৃঢ়তা ফুটে উঠল। পরের মুহূর্তে রুদ্র হাত বাড়িয়ে তোরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনলো, একদম কাছে। তোরা হতবাক হয়ে গেল এই আচরণে। বুকের ভেতর ধকবক শব্দ যেন আরো বেড়ে গেল। রুদ্র নিচু গলায় কিন্তু অদ্ভুত দৃঢ় সুরে বলল, আমি মজা করছি না তোরা, তোকে আমার ভালো লাগে। আমি তোকে এখানে এনেছি কারণ আমি তোকে বিয়ে করব, আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথে, বুঝলি? তোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুরো পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে। রুদ্র এমন কথা বলছে কেন? মাথা ঠিক আছে নাকি তার? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? রুদ্র ধীরে ধীরে হেসে তোরার দিকে তাকালো। আরে ডার্লিং, আমার চুম্বক পাখি। রুদ্র কখনো মাথা নষ্ট করে না, কথা বলে না, যা বলি সব একদম সিরিয়াস।
কথাটা বলে রুদ্র তোরার মুখে হালকা ফু দিল। তোরা রাগে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে ভাবলো, আর না, অনেক সহ্য করেছি ভাইয়া এই আচরণ। এইবার ভাইয়া সীমা ছাড়িয়ে গেছে। রাগে কাঁপতে থাকা তোরা মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে ধাক্কা দিল। চোখ রাঙে চিৎকার করে বলে উঠল, আপনি একটা পাগল, তার সাথে একজন চরিত্রহীন মানুষ। আপনার সাহস কী করে হয় আমাকে এখানে নিয়ে আসার? আর কি বললেন, আপনি আমাকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব? কখনো না। রৌদ্র তোরা রাগ দেখে মুখে হাসি ফুটিয়ে বুকে হাত দিয়ে গলা টান দিয়ে বলল, ওয়াও, কি সুন্দর রাগ, বিশ্বাস কর জানেমান, তোকে রাখলে আরও কিউট লাগে। এখন তো ইচ্ছে করছে তোকে। না 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 না, এখন না, 3 কবুল বলার পর। আচ্ছা চল, কাজে এসে বসে আছে, দুইজন মিলে একটা প্রাইভেট বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তোরা রাগ যেন শরীরের প্রতিটা শিরা উপশিরায় জ্বলতে লাগলো। তার চোখ লাল হয়ে উঠল, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, বুকের ভিতর দম আটকে যাচ্ছে রাগে। ইচ্ছে করছে রৌদ্রকে সামনে থেকে তুলে আছাড় মেরে দিতে। গলা কাঁপতে কাঁপতে চোখে অশ্রু জমে উঠে সে রাগে বলল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে পড়লে আমি আপনাকে বিয়ে করব? হ্যাঁ, কি আছে আপনার? শুধু টাকা পয়সা, রূপ আর ক্ষমতা। এইগুলো থাকলে মানুষ বড় হয় না, একটা ভালো চরিত্র থাকতে হয়। আর সেটা আপনার মধ্যে 1%ও নাই। নারী যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা। আমি ভাবতাম আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন, কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্য যান, নাটক করেন, তাই ভেবেছিলাম সেটাই হয়তো অভ্যাস হয়ে গেছে আপনার। কিন্তু আমার তো সব ভুল ছিল, সে চরিত্রহীন। সে নিজের পরিবারের মানুষকে কুনজর থেকে রেহাই দেয় না, যা আমি প্রমাণ পেলাম। আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয় কিছুই জানি না? আমি সব জানি রুদ্র খান, সব। শুধু মুখে বলি না, কারণ আপনি আমার এই ভাই, একজন পরিবারের সদস্য বলে চুপ ছিলাম। রৌদ্রের মুখে হাসিটা মুহূর্তে বিলীন হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল রাগে। এতক্ষণ যে মানুষটা শান্তভাবে হাসছিল, এখন তার সেই শান্ত চেহারা যেন আগুন জ্বলছে। এক ঝটকায় সে তোরার সামনে এসে দাঁড়ালো, ঈগলের মতো সুমেরে তোরার গাল চেপে ধরলো। তোরা নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, চোখে ভয় আর অবিশ্বাসে ঝড় বয়ে গেল। রৌদ্র দাঁত চেপে গলা ঝাঁস মিশিয়ে বলল, চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।